পূর্ব বাংলার মানুষই তো ঠেসে ভোট দিয়ে পাকিস্তান তৈরি করছে। এবং বলছেন, আতিউর রহমান বলছেন, বাঙালির মহত্তম অর্জন তো দুইটা, একটা হলো 47-এর দেশভাগ আর একটা হলো 71-এর মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা। 40-এর দশকে আমি সবচেয়ে বেশি অস্বস্তি বোধ করেছি সিকান্দার আবু জাফরের কবিতা পড়তে গিয়ে। এক ধারার কবিদের পড়তে পারি না পুরো কবিতা, আর এক ধারার কবিদের কবিতাও পুরোপুরি পড়তে পারি না। সেটা কাদের? এই যে প্রগতিশীল বলে পরিচিত যে কবি, তাদের কবিতাও পড়তে পারি না অনেক সময়। যারা কবিতা লিখেছেন 40-এর দশকে, তাদের কাব্যগ্রন্থ পড়ে দেখবেন সব কবিতা পাকিস্তান জাতীয়তাবাদী কবিতা নয়। 40-এর দশকে যে কবিরা পাকিস্তানবাদী কবিতা লিখেছেন তাদের অধিকাংশই, একটা বড় অংশ 50 এবং 60-এর দশকে এসে কিন্তু বাঙালি জাতীয়তাবাদী কবিতা লিখেছেন। আমার প্রবন্ধের বিষয় বাংলাদেশের কবিতার ইতিহাসে কবি সিকান্দার আবু জাফরের স্থান বিচার। আসলে আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি আজকে। এই প্রশ্নটার মীমাংসা আমি ভালো মতো করতে পারি নাই, কিন্তু একটা ধারণা, ভাষা ধারণা পেয়েছি। আশা করছি আজকে আলোচনার ভেতর দিয়ে সেই মীমাংসাটা পাবো। বিশেষত 60s-এর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন মোর্শেদ শফিউল হাসান স্যার আছেন, অন্যরা আছেন, নিশ্চয়ই বলবেন সেই বিষয়ে। প্রশ্নটা হলো, সিকান্দার আবু জাফর আমি যখন পড়তে গেলাম নিবিড়ভাবে শুরু থেকে তার জীবনসহ পড়তে গিয়ে আমার কাছে কিছু খটকা লেগেছে। সেই খটকাগুলো আস্তে আস্তে বলবো। তার আগে একটু বলে নেই যে 40-এর দশক থেকে সিকান্দার আবু জাফরের যাত্রা শুরু। সিকান্দার আবু জাফর 40-এর দশকের কবি। এই 40-এর দশকটা বাংলাদেশের কবিতার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে এই দশকে পূর্ব বাংলার কবিতা একটা নতুন জগতে প্রবেশ করে। শুধু তাই না, বাংলাদেশের কবিতার ইতিহাসের পরবর্তীতে যে কবিতার ইতিহাসটা রচিত হয়েছে, সেই ইতিহাসের ভিত্তি দশক এই 40-এর দশক। সিকান্দার আবু জাফর এই 40-এর দশকের কবি। এই দশকের কবিকুলের কাব্যপ্রবণতার উপর ভিত্তি করে বাংলাদেশের কবিতার ইতিহাস পরবর্তীতে দুই ধারায় বিভক্ত হয়েছে মর্মে ইতিহাস রচিত হয়েছে। 40-এর দশক ভিত্তিক এই ইতিহাসই বাংলাদেশের কবিতার পরবর্তী ইতিহাসকে এবং পঠন পাঠনকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করেছে এবং এখনো করে। ফলে এই 40-এর দশক আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই দশকের পটে ফেলেই সিকান্দার আবু জাফরকে বিবেচনা করা দরকার। তাহলে আসল সিকান্দার আবু জাফর তাকে বোধহয় আমরা পাবো। তো 40-এর দশকের এই কবিতা নিয়ে কি ইতিহাস তৈরি হয়েছে বা কি টেক্সট তৈরি হয়েছে সেটা একটু বলি। 40-এর দশকের কবিতার দুইটা ধারা, বাংলাদেশের কবিতার ইতিহাস নিয়ে যে ইতিহাস রচিত হয়েছে বা সমালোচনা সাহিত্য রচিত হয়েছে, সেখানে দুইটা ধারা বিবেচনা করা হয়। এক ধারাকে বলা হয় স্বাতন্ত্র্যবাদী ধারা, এটার রাজনৈতিক নাম হলো পাকিস্তানি জাতীয়তাবাদী ধারা। আর অন্য ধারাটার নাম কলকাতা বাহিত মূলধারা, বা এর সাংস্কৃতিক রাজনৈতিক নাম হচ্ছে প্রগতিশীল ধারা। এর প্রথমোক্ত ধারায়, মানে ওই যে স্বাতন্ত্র্যবাদী ধারায় ফেলা হয় মতিউল আলম, ফররুখ আহমদ, তালিম হোসেন, সৈয়দ আলিয়া হোসেন, জুলফিকার হায়দার, সদরুদ্দিন, রওশন ইয়াজদানি এবং আরও অনেককে। এবং দ্বিতীয় ধারার মধ্যে ঢুকানো হয় আহসান হাবিব, সিকান্দার আবু জাফর, আব্দুল গনি হাজারি, আবুল হোসেন, সানাউল হক এবং এরকম আরও অনেককে, 40-এর দশকের কবিকে। এই যে 40-এর দশকের কবিতার মধ্যে একটা বিভাজন রেখা বা বাইনারি পরিস্থিতি পাঠের ক্ষেত্রে এটা দাঁড়িয়েছে, এটা বাংলাদেশের অধিকাংশ একাডেমিশিয়ান এর সঙ্গে যুক্ত বা এই পাঠকে সমর্থন, অনুমোদন এবং প্রচার করেন। এই একাডেমিশিয়ানদের তালিকা করলে দীর্ঘ হবে। অধিকাংশই বাংলাদেশে যারা বাংলাদেশের কবিতা নিয়ে কাজ করেন তারা অধিকাংশই আসবেন। এখানে শুধু এইটুকু বলতে চাই যে এই ধারার সবচেয়ে জনপ্রিয়, প্রভাব বিস্তারী এবং শক্তিশালী তাত্ত্বিক বা সমালোচক হুমায়ুন আজাদ। তার ভাষা আন্দোলন, সাহিত্যিক পটভূমি, এই বইটা এই দৃষ্টির মূল্যবান, মেধাবী এবং কার্যকর স্মারক হয়ে আছে। বাংলাদেশের কবিতার অন্তত প্রথম 2 দশকের কবিতা পাঠে বহুল ব্যবহৃত এই লেন্সটি, বাংলাদেশের কবিতা পড়ার ক্ষেত্রে লেন্সটা আমি আপাতত কাজ চালানোর জন্য বলছি যে হুমায়ুন আজাদীয় লেন্স। এই লেন্সে যখন বাংলাদেশের ওই 40-এর দশকের কবিতাকে দেখা হয় তখন একটা সুবিধা হয় হলো 40-এর কবিগুলোকে
যারা কবিতা লিখেছেন তাদেরকে এক একটা খোপের মধ্যে খুব সহজে আরামদায়কভাবে পুরে দেওয়া যায়, তারপর আলোচনা করতে সুবিধা হয় এবং পরবর্তী কবিতার এই ধারা বিভাজন এটা বজায় রেখে কথা বলতে আলোচনা করতে খুব সুবিধা হয়। কিন্তু একটা প্রবলেম আমি যেটা বোধ করেছি সেটা হলো এই দৃষ্টিতে যদি পড়তে যাই, ওই যে দ্বিভাজিত দৃষ্টি, তাহলে পাকিস্তানি জাতীয়তাবাদী ধারার কবি বলে যাদেরকে সাব্যস্ত করা হয় বা যারা ছিলেন তাদেরকে, বিশেষত ফররুখ আহমেদ, রওশন ইয়াজদানি, সদরুদ্দিন, তালিম হোসেন, এদের সব কবিতা পড়া যায় না। ইতিহাস রচনার এই পদ্ধতি ওই সব কবিদের একটা বড় অংশ কবিতাকে ঝাপসা করে ফেলে। আপনি ওই সময়ে যারা কবিতা লিখেছেন 40-এর দশকে তাদের কাব্যগ্রন্থ পড়ে দেখবেন, সব কবিতা পাকিস্তান জাতীয়তাবাদী কবিতা নয়, স্বাতন্ত্র্যবাদী ধারার কবিতা নয়। তাহলে সেই কবিতাগুলো আমি কিভাবে পড়ব? সেই কবিতাগুলো সম্পর্কে ওই যে লেন্স, ওই লেন্স কিন্তু নীরব থাকে। 47 নিয়ে হুমায়ুন আজাদ তার পর্যবেক্ষণ কিভাবে হাজির করেছেন সেটা এই প্রক্রিয়াটাই, লেন্সের প্রক্রিয়াটা একটু আপনাদের বলি, তাহলে বোঝা যাবে। 88 সালে লিখেছিলেন ওই প্রবন্ধ হুমায়ুন আজাদ। 56 জন কবির একটা বড় তালিকা হাজির করেছেন উনি। এই তালিকার কবিদের 1092টা কবিতার একটা সংখ্যা দিয়েছেন উনি। বলছে যে 1092টা কবিতা দেখেছি। এই কবিতাগুলো অধিকাংশ ছাপা হয়েছে সওগাত, মাসিক মোহাম্মদী, মাহে নও, নওবাহার, অগত্যা এসব পত্রিকায়। এবং এই কবিতাগুলো মূলত বলছে উল্লিখিত ব্যক্তিদের, মানে 56দের উল্লিখিত ব্যক্তিদের অনেকেই কবি হয়ে ওঠেননি, আর প্রায় সবাই থেকে যান গৌণ। এ সময়ের অধিকাংশ কবি রচনা করেছেন পাকিস্তান ও জাতির পিতা ও শায়ের পাকিস্তান অর্থাৎ ইকবালের স্তোত্র আর ঈদের মহিমা কীর্তন করেছেন তারা বছর বছর। এই হচ্ছে হুমায়ুন আজাদের মূল্যায়ন ওই সময়ের ওই 56 জন কবি সম্পর্কে। ওই 56 জন কবিদের মধ্যে কারা আছেন তাদের তালিকাটা দেখলে আপনি বুঝতে পারবেন। ওই তালিকায় কিন্তু শামসুর রহমান আছেন, ওই তালিকায় সিকান্দার আবু জাফর আছেন, ওই তালিকায় কে নাই? সবাই আছে। তাহলে প্রশ্ন জাগে যে ওই সময়ের ওই কবিদের সব লেখাই কি আসলে পাকিস্তানবাদী লেখা? দেখবেন 1950 সালে একটা বই বেরিয়েছে, ওই বইয়ের নাম হলো নতুন কবিতা। নতুন কবিতা মানে হলো যারা সম্পাদক, ওই সম্পাদক তারা বলতে চাচ্ছেন যে এইখানে যেসব কবিরা আছেন এরা বাংলাদেশের নতুন কবিতার অভিষেক ঘটাচ্ছেন বাংলাদেশে। সেখানে কারা আছেন? সেখানে ওই যে হুমায়ুন আজাদ কথিত যে পাকিস্তানবাদী কবি তারাও আছে। আবার পরবর্তীতে আমরা যাদেরকে বাঙালি জাতীয়তাবাদী কবি বলছি অথবা ওই সময়ে যাদেরকে আমরা প্রগতিশীল ধারার কবি বলছি বা মূলধারার কবি বলছি তাদের কবিতাও আছে। তার মানে ওই সংকলন বোঝা যাচ্ছে যে নতুন কবিতা বলতে যা মিন করছে সেটা সবার সমন্বয়ে যে কবিতা সেই কবিতাকে মিন করছে। ওখানে ওই যে তেলে জলে যে বিভাজন, ওই বিভাজন নাই। দেখেন হুমায়ুন আজাদ যে লেন্সে 40-এর কবিতাকে দেখেছেন সেই কবিতা, সেই লেন্সে যদি আপনি পড়তে যান তাহলে আবু হেনা মুস্তাফা কামালের এই বক্তব্যকে কি বলবেন ফররুখ আহমদ সম্পর্কে? বলছে ফররুখ আহমদ ক্রমশ সমুদ্র থেকে বন্দরে ফিরে আসছিলেন। সেই বন্দর তার নিজস্ব জন্মভূমির নিসর্গ পথ প্রান্তর। এই বক্তব্য তো আপনি সমর্থন করতে পারবেন না। ফররুখ আহমদের প্রচুর কবিতা আপনি পড়তে পারবেন না, লাশ কবিতা পড়তে পারবেন না, ওই যে মতিঝিল নিয়ে কবিতা পড়তে পারবেন না, আরো অসংখ্য কবিতা আছে। আমি একটা তালিকা দিয়েছি, এত কিছু শোনাতে চাই না। রওশন ইয়াজদানি এই কবি আড়ালে রয়ে গেছেন, তাদের কোনো পাঠ আমরা করি না, নানা কারণে করি না, হয়তো শক্তিমত্তার কারণেও, শক্তিমত্তাহীনতার কারণেও পড়ি না। কিন্তু রওশন ইয়াজদানির কবিতা পড়লে আপনি তো আরবি ফার্সি পাবেন না। আপনি কি বলে তাকে আলাদা করেছেন? পাকিস্তান নিয়ে কবিতা লিখেছে এই জন্যে? কিন্তু পাকিস্তান নিয়ে কবিতা লেখেন নাই এমন একজন কবির নাম বলতে পারবেন 40-এর দশকে? পারবেন না তো। রওশন ইয়াজদানির কবিতা, নিতাই দাস বলছেন যে রওশন ইয়াজদানির কবিতায় পূর্ব বাংলার ভাষার বিশেষ ডিকশন ব্যবহৃত হয়েছে। আমি বলেছি, এই কথা বললাম না। তাহলে ওই যে রওশন ইয়াজদানি যেখানে লিখেছেন, তিনি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে লিখতে গিয়েছেন তখন কিন্তু তিনি এমনভাবে লিখছেন যে মনে হচ্ছে হযরত মুহাম্মদ পূর্ব বাংলার কোনো সাধারণ পরিবারের ছেলে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এই যে এইসব কবিদের অনেক কবিতা পড়া যায় না ওই লেন্স ব্যবহার করে। আরেকটা সমস্যা হয়, এটা গেল এক ধারার কবিদের পড়তে পারি না পুরো কবিতা, আরেক ধারার কবিদের কবিতাও পুরোপুরি পড়তে পারি না। সেটা কাদের? এই যে প্রগতিশীল বলে
পরিচিত যে কবি, তাদের কবিতাও পড়তে পারি না অনেক সময়। সেটা কি রকম দেখেন, প্রগতিশীল পাকিস্তানবাদী কবিদের যদি একটা তালিকা করি, প্রগতিশীল পাকিস্তানবাদী কবি, সেখানে জিল্লুর রহমান সিদ্দিকীর কবিতা আছে, তুমি কি শুনছো আসে আহ্বান ইসলামেরই, নয়া জমানার শুনছো আজান, তবে ওঠো আজ হে মুসলমান। বুঝতেই পারছেন, সুফিয়া কামাল লিখেছেন পাকিস্তানবাদ নিয়ে। তারপর আব্দুল গনি হাজারি লিখেছেন, এটা আশরাফ সিদ্দিকী লিখেছেন। আশরাফ সিদ্দিকীর দু একটা কবিতার নাম শোনেন, হে বীর সেনানী, হে কাফেলা যাত্রী দল। আর সৈয়দ আলী আহসান তো আছেনই। তা যাদেরকে আমরা পরবর্তীতে প্রগতিশীল ধারার বা ওই সময়ে প্রগতিশীল ধারার কবিতা পড়ছি, তাদের এই সব কবিতা আসলে কিভাবে পড়বো, আমি পড়তে গিয়ে অস্বস্তি বোধ করেছি। 40-এর দশকে আমি সবচেয়ে বেশি অস্বস্তি বোধ করেছি সিকান্দার আবু জাফরের কবিতা পড়তে গিয়ে। সিকান্দার আবু জাফরের প্রথম কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহর, সেটার অনেক কবিতায় সাধারণত পরবর্তীতে যারা কবিতার বই করেছেন এবং পাকিস্তানবাদী কবিতা লিখেছেন, তাদের বই থেকে ওই কবিতা সরিয়ে ফেলেছেন। ওই কবিতাগুলো নাই। ওই কবিতাগুলো খুঁজতে হলে এখন পত্রপত্রিকার আশ্রয় নিতে হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেয়ার সেকশনে একটু খোঁজাখুঁজি করেছিলাম। খোঁজাখুঁজি করে দেখলাম যে সবারই প্রচুর কবিতা আছে, কিন্তু বইয়ে সিকান্দার আবু জাফর মিন করে রেখেছেন এরকম কবিতার সংখ্যা প্রসন্ন প্রহরে বেশ কয়েকটা। সেটা দেখেন, এই রক্তের দাগ, দাহ, হানো ছুরি, হানো মৃত্যুবান, রক্তাক্ত দাগ, এ দাগের পাখা, মানুষ, এমনকি তিমিরান্তিক কাব্যগ্রন্থেও এই পাকিস্তানবাদী প্রচুর কবিতা আছে এবং সিকান্দার আবু জাফর সেগুলো সরানোর প্রয়োজন বোধ করেন নাই। তাহলে সিকান্দার আবু জাফর পড়তে গেলে তো একটু অস্বস্তি হওয়ার কথা। ব্যাপার কি, উনি আসলে কোন ধারার কবি ছিলেন? আবু জাফরের পাকিস্তানবাদী কবিতা মানুষ, দেখেন এই কবিতাটা প্রকাশিত হয়েছে 1947 সালের 20শে ফেব্রুয়ারি। 20শে ফেব্রুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা দিয়েছেন যে আমরা আর ভারত শাসন করব না, আমরা দ্রুত সরে আসবো ওখান থেকে, 48 সালের মধ্যে অন্তত চলে যাব। ওই দিন সিকান্দার আবু জাফর কবিতা লিখেছেন। সেই কবিতা কি, দুর্গম বন্ধুর পথ এবার সমাপ্ত হবে সীমাহীন দিগন্তের তীরে, বন্ধন বিমুক্ত প্রাণ বিপুল গৌরবে অতিক্রম করে যাবে জীর্ণ ধরণীরে, বিক্ষিপ্ত মানুষ আজ নিশান্তের পথে সহস্র জ্যোতিষ্ক দীপ্তি রেখাঙ্কিত দিবসের রথে পার হয়ে চলে যাবে রাত্রির ত্রণ, মানুষের বুকে আজ মৃত্যুহীন প্রাণের রণন। এই কবিতা আসলে কিভাবে পড়ব? 1954 সালে সিকান্দার আবু জাফরের একটা কবিতা আছে, 1954 সালে পূর্ব বাংলার কবিতা সংকলনে আবু এনাম মোস্তফা কামাল সম্পাদিত, সেখানে ছেপেছেন। সেই কবিতায় পাকিস্তান নিয়ে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। আপনারা চাইলে আমি একটু পড়ে শোনাতে পারি, তো সময়ের জন্যে না পড়াই মানে ভালো হতো। তবু বলছে, নতুন মাটিতে নতুন প্রাণের অধিকার কেড়ে এনেছি, আমরা এবার আজাদির স্বাদ জেনেছি, রক্ত আখির শাসনবিহীন বাধাহীন গতি প্রতি নিশিদিন কত যে মধুর জেনেছি। কবিতার শেষে উনি পাকিস্তান নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন যে এই রাষ্ট্র ভালো কিছু করবে, ভালো হবে, হেন তেন। তাহলে আমি 54 সালে সিকান্দার আবু জাফরের এই কবিতা যখন পড়তে যাই, ওই যে কোট আনকোট প্রগতিশীল এবং পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদী কবি, তাহলে সিকান্দার আবু জাফরের এই কবিতা পড়তে গিয়ে আমি তো বিপন্ন বোধ করারই কথা। কারণ যে লেন্সে বাংলাদেশের ওই যে 40 এবং 50-এর দশকের কবিতাকে দেখা হয়, ওই লেন্সে তো সিকান্দার আবু জাফরকে আটানো যাচ্ছে না। আমার বক্তব্য, লেন্সের মধ্যে ঘাপলা আছে। যে লেন্সটা ব্যবহার করা হয়, লেন্সের মধ্যে ঘাপলা আছে। পাকিস্তানবাদী এবং প্রগতিবাদী বলে যে পার্থক্য বাইনারি করা হয়, এইটা আমার মনে হয় যে এই কবিতাকে যদি সামগ্রিকভাবে পড়তে পারতাম আমরা, তাহলে মনে হয় এই যে পরবর্তী যে বাঙালি জাতীয়তাবাদী ধারার উদ্ভব হলো, এটা যে সম্মিলিত একটা উত্থান, হ্যাঁ, এটা মনে হয় ভালো করে বোঝা যেত। আমার মনে হয় কাউকে অপর করার চেয়ে, কারণ 40-এর দশকে যে কবিরা পাকিস্তানবাদী কবিতা লিখেছেন তাদের অধিকাংশই, একটা বড় অংশ 50 এবং 60-এর দশকে এসে কিন্তু বাঙালি জাতীয়তাবাদী কবিতা লিখেছেন, বাঙালি জাতীয়তাবাদে সামিল হয়েছেন। তা আপনি কাকে আদারিং করেন? যাকে আপনি আদারিং করেন 40-এর দশকের, সে তো আসলে 54-এর পরে নাই হয়ে গেছে। 54-এর পরে নাই হয়ে গেছে মানে কি? আবু হেনা মোস্তফা কামাল বলছে 54-এর পরে নাই। কেউ কেউ বলছেন আরেকটু আগায়, কি 1964 সালে ইয়ে মারা গিয়েছেন, গোলাম মোস্তফা মারা গিয়েছেন। গোলাম মোস্তফা মারা যাওয়ার সাথে সাথে এই ধারার কাব্য কবিতা মোটামুটি নিঃশেষিত হয়ে গেছে। গ্রাম এলাকায় কোথাও কোথাও হয়তো এই ধরনের কাব্যচর্চা চালু ছিল। এবং দেখবেন ফররুক আহমেদের কবিতা 60s এসে চেঞ্জ হয়ে যাচ্ছে। মুহূর্তের কবিতা যখন লিখছেন,
মুহূর্তের কবিতায় আপনি পাবেন ফররুখকে, পুরোপুরি পড়তে পারবেন 40-এর দশকের দিয়ে কবিতা দিয়ে, চেঞ্জ হয়ে গেছে। এবং ওই যে 40-এর দশকের কবি এবং ওই ধারার কবিতা কমপ্লিট শুকিয়ে গিয়েছে। তাহলে আপনি ওই তেলে জলে যে ব্যাপারটা, ওইটা তো আর রাখতে পারছেন না, শিপমেন্টটা ঘটে যাচ্ছে। ফলে আমি মনে করি যে ওই লেন্সের বাইরে গিয়ে কবিতাকে সামগ্রিকভাবে পড়া উচিত। কারণ 47-এ যে কবিতা লেখা হয়েছিল, যেটার জন্য দোষারোপ করা হয়, ওই কবিতার ভোক্তা না থাকলে কবিতা কিভাবে লেখা হয়েছে বলেন তো? 1092টা কবিতা পত্রিকায় ছাপা হয়েছে, তার ভোক্তা ছিল না। তার মানে জনমানসে যে পরিস্থিতিটা বিরাজ করছিল, কি পরিস্থিতি বিরাজ করছিল, এখানকার মানুষ, পূর্ব বাংলার মানুষই তো ঠেসে ভোট দিয়ে পাকিস্তান তৈরি করছে। এবং বলছেন, আতিউর রহমান বলছেন, বাঙালির মহত্তম অর্জন তো দুইটা, একটা হলো 47-এর দেশভাগ, আর একটা হলো 71-এর মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা। ফলে আমি মনে করি ওই সময়ের যে ওই যে প্রগতিশীল ধারার কবি এবং স্বাতন্ত্র্যবাদী যাদেরকে বলা হয় যে কবি, তারা ওই সময়ের যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটাকে ভাষা দিয়েছিলেন, আমি সেটা মনে করি। এবং সামগ্রিকভাবে পড়া দরকার এবং বলা দরকার। তারপর সম্মিলিতভাবে বাঙালির চৈতন্যের পরিবর্তন হয়েছে, বাঙালি জাতীয়তাবাদী চেতনা উদ্ভূত হয়েছে, জনমানসে সেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং কবি তার অনুবাদ করেছেন, কবিরা। তাহলে আমার মনে হয় যে ওই যে বাংলাদেশের কবিতার একটা সার্টেন টাইম, ওই টাইমটাকে পূর্ণাঙ্গভাবে পড়া যাবে বলে আমি মনে করি। এই বাইনারিভাবে বাংলাদেশের কবিতা পাঠ, এটা বাংলাদেশের কবিতাকে ধারাবাহিকভাবে পড়তে দেয় না এবং অনেক কবিতাকে পড়া থেকে বিরত রাখে। এই হলো আমার বক্তব্য। এবং আপনারা একটু বিশেষভাবে খেয়াল করবেন যে এই ধরনের পাঠ অধিকাংশ ক্ষেত্রে 80-র দশকে তৈরি হয়েছে। যেমন সৈয়দ আকরাম হোসেন স্যারের বই দেখবেন 1985 সালে লেখা, হুমায়ুন আজাদের এই লেখালেখি, এই বই 1988 সালে লেখা। সিকান্দার আবু জাফর এই দুই বাইনারির মধ্যে এইগুলোকে কোনো প্রকার তোয়াক্কা পাত্তা না দিয়ে তিনি কবিতা রচনা করে গিয়েছেন। তিনি তার অতীত নিয়ে, সিকান্দার আবু জাফর বাংলাদেশের কবিতায় অন্যতম ব্যক্তিত্বপূর্ণ কবি, যিনি তার অতীত নিয়ে কখনো গ্লানি বোধ করেননি। তিনি তার পজিশন মনে করেছেন, ওইটা বইয়ের মধ্যে রেখেছেন, অন্যরা বই থেকে সরাই দিয়েছে কবিতা, তিনি রেখেছেন। তিনি ওই সময় ওটা ঠিকই মনে করেছেন এবং পরবর্তীতে যখন ভাষা আন্দোলনের ভেতর দিয়ে এবং অপর পরিস্থিতির ভেতর দিয়ে, রাজনৈতিক পরিস্থিতির ভেতর দিয়ে বাংলাদেশের জনমানুষ চেঞ্জ হয়ে গিয়েছে, বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হয়ে গিয়েছে, তার বদলাতে একটুও সময় লাগেনি। এই জন্যে আমি বলবো সিকান্দার আবু জাফরকে যে উনি প্রকৃত প্রগতিশীল বলতে যা বুঝায় উনি তাই ছিলেন। সিকান্দার আবু জাফর তার জীবনের মধ্যে কিছু উপাদান আছে, যে স্টেজে যেটাকে সঠিক মনে করছি সেটা করছি, তারপর আবার চেঞ্জ হচ্ছি, প্রগতির দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। সিকান্দার আবু জাফরের জীবনের মধ্যে ওই উপাদান ছিল। উনি পড়াশোনা করতে পারেননি পুরোপুরি। ম্যাট্রিক পাশ করার পরে কেউ কেউ বলে ইন্টারমিডিয়েট পাশ করেছেন, কেউ কেউ বলে করেন নাই, কেউ কেউ বলে বিয়েতে ভর্তি হয়েছিলেন, এটা নিয়ে বিতর্ক আছে। হায়াত মাহমুদ তার জীবনীকার অন্তত বলছেন যে সিকান্দার আবু জাফর ম্যাট্রিকই পাশ করেছিলেন, তারপর আর করতে পারেনি, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ধাতে ছিল না। এহেন কোনো কাজ নাই যা তিনি পারতেন না। দেখেন, ওনার চরিত্রটা একটু বলার জন্য আমি হায়াত মাহমুদ থেকে একটু পড়ে শোনাই। ছাত্র হিসেবে তিনি পরিশ্রমী ও মনোযোগী কোনোটাই ছিলেন না। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি কোনো দুর্বলতা তিনি কখনো পোষণ করেননি। অধিকাংশ তার ব্যক্তিগত মেজাজ চরিত্র ও রুচিবোধ প্রথাবদ্ধ শিক্ষার একেবারেই পরিপন্থী ছিল। তিনি অত্যন্ত দৃঢ়চিতা ও স্বাবলম্বী প্রকৃতির মানুষ ছিলেন, ভালো শিকারী ছিলেন। ঘন্টায় 60 মাইলের নিচে গাড়ি চালাতে পারতেন না বলে জীবনে একাধিকবার অ্যাক্সিডেন্ট করেছেন। দর্জির কাজ জানতেন, মোটর সারাইয়ের কাজও অল্প বিস্তর, ঘড়ি কলম সারাইও কিছুটা, হারমোনিয়াম, গিটার, বাঁশি বাজাতে পারতেন। প্রচণ্ড জেদি ছিলেন, অদম্য জীবন তৃষ্ণা ও জ্ঞান পিপাসা ছিল তার। বস্তুতপক্ষে তিনি ছিলেন স্বশিক্ষিত মানুষ। তার সম্পর্কে আরও অনেক কিছু বলতে পারি, শুধু একটা বাক্য বলছি যে স্থিতিস্থাপক একটা মানুষ গঠন তার মধ্যে ছিল। যখন যেটাকে সঠিক মনে করেছেন তখন সেটা করেছেন। এই জন্যে সিকান্দার আবু জাফরের একটা স্বাভাবিক বিকাশ আমরা 40 থেকে দেখতে পাই এবং যথার্থ প্রগতিশীল একটা সত্তা তার মধ্যে ছিল বলে আমি মনে করি। ওই ওনার মানুষকে আমি বলছি স্থিতিস্থাপক মানুষ। কাব্যভাবনা তার কেমন ছিল অনেক কথা বলা যাবে, শুধু একটা বলছি, সেটা হচ্ছে যে উনি বলছেন যে আমি স্বাভাবিক অনায়াসে কবিতা লিখি। ওনাকে বলা যায় যে উনি মানে স্বাভাবিক যে কবিত্ব
অনেকটা স্বভাব কবিত্ব সেটার দিকে ওনার ঝোঁক ছিল। এতক্ষণ ধরে আমি যে কথা বললাম সেই কথা থেকে তার কবিতায় 2-3 মিনিট আমি কবিতার উপর আলোকপাত করে শেষ করব। তার সমস্ত কবিতার কেন্দ্রে ছিল মানুষ। কোন মানুষ? বিপন্ন মানুষ, আধিপত্যবাদের শিকার মানুষ। এই মানুষ তার সমস্ত কবিতার কেন্দ্রে ছিল এবং সেই মানুষের জন্যই উনি চিরকাল কবিতা লিখেছেন। আমি এতক্ষণ সিকান্দার আবু জাফর সম্পর্কে যে কথা বললাম সেই কথার প্রধান সার একটা জায়গায় আমি নিতে চাচ্ছি, সেটা হলো তার মানস গঠনের সঙ্গে নজরুলের অত্যন্ত মিল ছিল। আমি যখন তার কবিতা পড়তে যাই তখন নজরুলের কথা আমার বারবার মনে হয়েছে। তার ভাষার ডিকশন, ওই যে ছন্দবদ্ধ কবিতা লেখা, মাত্রাবৃত্ত ছন্দের প্রতি অতিরিক্ত আসক্তি এবং তীব্র আবেগ, এইসব 40-এর দশক থেকে এগুলো জারি ছিল এবং এগুলো দেখে নজরুলের সঙ্গে তার সাযুজ্যটা সহজেই টের পাওয়া যায়। এবং তিনি আসলে যতক্ষণ পর্যন্ত 60s-এ না পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত তার প্রেমের প্রচুর কবিতায় লাইন সহ বলে দেওয়া যাবে যে এগুলো আসলে নজরুল দ্বারা মারাত্মকভাবে আচ্ছন্ন। তার মানে তিনি আসলে নজরুল ঘরানার কবি ছিলেন। এবং তিনি যখন ওই যে প্রতিবাদী কবিতা লিখছেন, বৃশ্চিক লগ্ন লিখছেন, অথবা মালব কৌশিকের গানগুলো লিখছেন, অথবা সেই পাকিস্তান বিরোধী সেই বিখ্যাত কবিতা লিখছেন 1965 সালে, কবিতা লিখছেন আমাদের সংগ্রাম চলবেই, এই সব কবিতার মধ্যে নজরুলের একটা তীব্র প্রভাব আমি সবসময় আমার কাছে মনে হয়েছে তার মধ্যে ছিল। এবং নজরুলের এই প্রভাব, আব্দুল মান্নান সৈয়দ বলছেন যে তিনি কিছু ব্যঙ্গ প্রবণতা তার মধ্যে ছিল, সেখানে তিনি বিষ্ণুদের খুব কাছাকাছি, কিন্তু আমার কাছে তা মনে হয়নি। তিনি আসলে নজরুলের যে ব্যঙ্গ কবিতা সেই ধারার মধ্যেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং মানে তার মানস গঠনের সাথে ওটা মিল ছিল, ফলে নজরুলের সমীপবর্তী বলে তিনি আমার ধারণা। কিন্তু আমার এতক্ষণের কথায় এটা মনে হয় যে তাহলে কি তিনি নজরুলের